This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীন ভারতে এমন বহু আইন আছে যেগুলো সংসদে পাস হওয়ার পর প্রতিবাদ হয়েছে, আন্দোলন হয়েছে। 7-8টা এমন আইন আছে যেগুলো পাস হওয়ার পর আমজনতা বা অনেকে আছেন রাজনীতিবিদরা রাস্তায় নেমে এসেছেন, তারা বিক্ষোভে সামিল হয়েছেন। অনেক উদাহরণ দিতে পারি, চট করে দুটো দিয়ে রাখি। হাল আমলের একটা অবশ্যই কৃষি আইন, দেখেছেন আপনারা, দিনের পর দিন আন্দোলন চলেছে। আর একটা CAA। আন্দোলনগুলো সম্পর্কে ডিটেলে দেখছিলাম। অনেক ক্ষেত্রে দেখেছি রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা সামিল হয়েছেন, কেউ কেউ দূরত্ব তৈরি করেছেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম শাসক দলের নেতাদের যে মন্তব্য সামনে এসেছে গতকাল, সাংসদ বিধায়ক তারা বলছেন চক্রান্ত হয়েছে। কেউ কেউ আবার ঠান্ডা ঘরে বসে এমন কিছু বলছেন যা নতুন বিতর্ক তৈরি করছে। আবার অনেকে এমনও আছেন যারা এই আঁচের মধ্যে রাজনীতির রুটি সেঁকতে ব্যস্ত, এখনো বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। জানি না তাদের এই মন্তব্যের কি এফেক্ট হতে পারে সেটা ভেবে তারা করছেন কিনা। এগুলো রাজনৈতিক নেতাদের কথা, কিন্তু আমরা খবর করি আমজনতার স্বার্থে। একটা ছবি দেখাই, ছবিটা দেখুন বিগওয়ালে, তারপরে বলছি। ছবিটা দেখুন, আজকের ছবি দেখুন। এক মা তার সন্তানকে কোলে নিয়ে বাধ্য হয়েছে নদী পেরিয়ে মালদায় যেতে। এই সেই মা, বাচ্চাটার বয়স মাত্র 7 দিন। মাত্র 7 দিন। বাচ্চাটার গায়ে জ্বর, চিকিৎসা করাতে পারছে না, ডাক্তার নেই। এই ছবি আমাদের রাজ্যের ছবি। ছবিটা দেখুন। যার এখন আতুর ঘরে থাকার কথা, সে এখন মায়ের সঙ্গে রয়েছে আশ্রয় শিবিরে। মায়ের বক্তব্য শোনাই, তারপর আসবো আলোচনায়। অত্যাচার, মারধর করছিল, বম ফুটাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তার জন্য নিজের প্রাণ বাঁচাবার জন্য এসে। সদ্যজাত সন্তান যখন এই ঘটনা ঘটছিল তখন কোথায় ছিল? মানে বাচ্চাটা আপনার বাড়িতেই ছিল? বাড়িতে আমার কাছেই ছিল। যে বাচ্চা নিয়ে 3 দিনকার, যেদিন 3 দিন হয় সেদিন থেকে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। আজকে 7 দিন হলো। শিশুটির খাবার দাবার কিভাবে, মানে কিছুই তো হচ্ছে না? কিছুই আনেনি। এখানে এসে এখন শরীর খারাপ ছিল, ওষুধ দিয়েছে, দিয়ে ভালো আছে। জ্বর হয়ে গেছিল, নৌকাতে পার হয়ে হাওয়া লেগেছে, খালিয়ে গায়ে এনেছিলাম, কিছু পরনের ছিল না ছেলেটা। এটা অসহ্য গরমও হয়ে রয়েছে, আবহাওয়া তো প্রচন্ড গরম, এবার থাকছেন কিভাবে? এখানে কষ্ট হলেও কি হবে, থাকতে হবে নিজের জান বাঁচাবার জন্য। মায়ের বক্তব্য শোনালাম। আরো অনেকে ঘর ছেড়েছেন, সকাল থেকে দেখাচ্ছিলাম তারা দাঁড়িয়ে আছেন নদী পেরোনোর জন্য। এমনকি মাঝি পর্যন্ত ওপার থেকে এপারে আসছে না। শুনুন তাদের অভিজ্ঞতার কথা। তার মধ্যেই গোলটা হতে লাগলো, তখন সব পাশে বাইতে হতে লাগলো, তখন সব আপনার পালেতে লেগে গেল। পুলিশ তো বলছে আমরা আছি, কিন্তু পুলিশের ভরসা কি পাচ্ছেন? না না, পারছি না। এখন আবার ফের বাড়ি যাই, ফের আবার করতে হয়, আবার আক্রান্ত হবে। হ্যাঁ, কিছু করার নাই এখন। আপনারা কি রাতের অন্ধকার সব বেরিয়ে এসেছেন? হ্যাঁ, রাত্রে 8টার সময় বেরিয়ে এসেছে। নৌকা করে সব বেরিয়ে এসেছেন? নৌকা এখান থেকে পাঠাচ্ছে। নৌকা এখান থেকে পাঠিয়েছে? বলতে কি আমরা মধ্যে আছি না, ভয়ে পালিয়ে এসছি। উপর করে বাড়িয়ে তখন দড়িয়ে এসছি এখানে। আগুন লাগিয়ে দিয়েছে বাড়ির লোকেদের কি মারধর? হ্যাঁ, মারধর করেছে আমাদেরকে। বোমাবাজিও করেছে? হ্যাঁ, বোমবাজি করেছে, পেট্রোল কলা ঢেলে দিচ্ছে আর আগুন ধরিয়ে দিচ্ছে। নিরুপায় হয়ে আমরা এখানে এসেছি। যেখানে পুলিশের দরকার ওখানে পুলিশ নেই, যেখানে পুলিশের দরকার নেই ওখানে পুলিশ আছে। কতদিন থাকবো ওটা তো নিজেই বুঝতে পারছি না, কতদিন ধরে এইভাবে আমাদের চলবে। এখন নিজে বাঁচতে পারছি কিনা নিজের ভাবনা তো করছি, বাড়ি ঘরের কথা দূরে থাক। আসুন আলোচনা করি, রাজনীতির কাটাছেঁড়া শুরু করে দেয়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন বিজেপির তরফ থেকে জ্যোতি চট্টোপাধ্যায়, স্বাগত, এবং রয়েছেন বিশ্লেষক রাধামোহন রয়। রাধামোহন বাবুকে মোটামুটিভাবে আমরা টেলিভিশন পর্দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাতে দেখি। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন এক্স আর্মি কর্নেল দীপ্তাংশু চৌধুরী। প্রত্যেকেই স্বাগত। রাধামোহন বাবু, আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেহেতু শাসক দলের হয়ে গলা ফাটান, এই ধুলিয়ানের বাচ্চাটা অঙ্গীকার করতে পারছেন যে একটা ভালো পৃথিবী ওর জন্য তৈরি করতে পারছেন আপনারা? শাসক দল দায়িত্ব বেশি। দেখুন, আপনি যে এই যে কথা বললেন, আমরাই কিন্তু জনগণের জন্য আছি। আর আপনি হয়তো দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কন্ডেম করেছে এইটা, যেটা মুর্শিদাবাদে সুতিতে শামসারগঞ্জে যেটা হয়েছে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন কিছুক্ষণ আগে আপনারাও জানেন হয়তো, অর্জুন সিং, মানে কালকে অর্জুন সিং নিজে বলছেন যে বিহার আর ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে একটা ঝামেলার সৃষ্টির যে এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু বিজেপি কেন করেছে 2026কে নজরে রেখে। কেন বিজেপির পলিটিক্যাল মাটিটা শক্ত নেই, এরা রাজনীতি করেন
ধর্মীয় পলিটিক্স নিয়ে, আর ওনারা চাইছেন যেমনি প্রেসিডেন্সিয়াল রুলটা বেঙ্গলে চলে আসে। কেন ওনাদের দেখুন এমনি সিট এবারে কমে গেছে, এরা 2021-এ শুনেছিলাম আপকি বার 200 পার, চলে এলো 77, এবার তো স্টার্টিং থেকেই পড়ে যাচ্ছে। তারপরে স্টার্টিং থেকে পড়ে যাওয়া একটা রাজনৈতিক দল 180 উনি রাধামোহন বাবু নিজে রাধামোহন বাবু পড়ে যাওয়া একটা রাজনৈতিক মুর্শিদাবাদে পড়ে যাওয়া একটা রাজনৈতিক এক মিনিট প্রশ্ন করতে দিন, আপনি প্রশ্ন করতে দিন। পড়ে যাওয়া একটা রাজনৈতিক দলের এত ক্ষমতা আছে? পড়ে যাওয়া একটা রাজনৈতিক দলের এত ক্ষমতা আছে নাকি পুলিশ ব্যর্থ? আমাদের আপনি উত্তরটা দিন। সেক্রেটারি আমাদের অভিষেক ব্যানার্জি উনিও বলেছেন না না, পড়ে যাওয়া একটা রাজনৈতিক দলের এত ক্ষমতা আছে নাকি আইডি ব্যর্থ? সীমান্ত থেকে লোকজনকে ঢুকিয়ে এটা করানো হয়েছে। বেশ, কুণাল ঘোষের কথা বোধহয় দলগতভাবে এটা স্ট্যান্ড নিয়েছেন আপনারা। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। দেখুন যেটা সত্যি সেটা সত্যি, আমরা সত্যিটাকে তুলে ধরব। ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে, বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এতে বিজেপি রাজ্যে না, পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? কুণাল ঘোষ বলছেন একটা অভিযোগ এসেছে, জানি না কুণাল বাবুর কাছে কে অভিযোগটা করলেন। গতকাল যখন আদালতে একটি মামলা হচ্ছিল তখন রাজ্য সরকারের কোন আইনজীবী কিন্তু অপোজ করার সময় এই যুক্তি দেননি। অভিযোগ আমরাও পেয়েছি, আমজনতার অভিযোগ, যাদের জন্য খবর করি। খবর একটা দেখুন অভিযোগটা, তারপরে আসবো। ফরাক্কার এমএলএ, সব থেকে দুঃখের বিষয় কি ফরাক্কার এমএলএ এর দাদা, ওনার নাম হচ্ছে কাউসার, 200 লোক বাবুপুর আর দেবদাসপুর থেকে লোক এনে এখানে ঘরের ভিতরে অস্ত্র নিয়ে উনি ফায়ারিং করছে। এর থেকে লজ্জার বিষয়। নাম হচ্ছে কাউসার আলী। এখানে রাজা কাকে কি বলবেন রাধামোহন বাবু, এই মানুষগুলো অসত্য কথা বলছেন? দেখুন একটা কথা বলি, যেটা ঝামেলাটা হয়েছে, অশান্তিটা হয়েছে, আমরা আমাদের দল বলুন বা আমরা কেউ কিন্তু সমর্থন করি না। আর আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী এটাকে কিন্তু কড়া হাতে নিয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনও কড়া হাতে নিয়েছে। আপনি অভিযোগ করছেন দেখুন দাঙ্গা কারা করে, আমি একটু বলেন দিন, দাঙ্গা কারা করে? অ্যান্টি সোশ্যাল কিন্তু কারোরই হয় না, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল কিন্তু কারোরই হয় না। বিএসএফ থেকে অ্যান্টি সোশ্যাল হলো, তারপরে হ্যাঁ একটু বলতে দিন আমাকে। এটা দাঙ্গা যেটা করেছে, দেখুন দাঙ্গা না তো হিন্দু করে না তো মুসলমান করে, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। আর এই দাঙ্গাবাজরা কারোরই হয় না। এটা একটা পলিটিক্যালি উস্কানি দেওয়া হয়েছে, এই উস্কানির জন্য এটা হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন আর একটা ভরসা দিচ্ছেন আমাদের মুসলিম ভাইদেরকে যে আপনারা পিস রাখুন, আপনারা পিস এন্ড ট্র্যাঙ্কুইলিটি রাখুন, আপনি ওয়াকফ আইনটা এখানে লাগু হবে না। আমি জানি না আপনি উস্কানি দেওয়া হয়েছে, আপনি ক্যামেরার সামনে বলবেন কিনা। এই তৃণমূল বিধায়কের দাদা কি বিজেপি করেন? না, আমি বলছি শুনুন, আপনি টাইম লাইনটা দেখুন, দর্শকদেরকে বলবো একবার টাইম লাইনটা দেখে নিতে। 10ই এপ্রিল সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন 50টা জায়গায়, কলকাতার 50টা জায়গায় 2000 করে লোক আমি নিয়ে কলকাতাকে অবরুদ্ধ করে দেবো, এবং প্রথমে আমি টাইট দেবো হচ্ছে জেলাগুলোকে। তারপরের বক্তব্যটা শুনুন, তারপরের বক্তব্যটা বলছেন যে আজকে যে আমরা এই র্যালি বার করলাম, সমর্থন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে 11ই এপ্রিলের ঘটনা দেখুন, শামশেরগঞ্জ, তারপরে হচ্ছে আপনার আমতলা মেটিয়াবুরুজের ঘটনা, ওম ঝান্ডা লেখা গেরুয়া ঝান্ডাকে খুলে ফেলা হলো। টাইম লাইনটা দেখুন, কারা উস্কানি দিচ্ছে। এই যে হিন্দু নিধন যজ্ঞ চলেছে, এখনো পর্যন্ত যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, এটা স্টেট স্পন্সর্ড, রাজ্য সহযোগিতায় একদমই হচ্ছে এটা। আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনৈতিক অনুসারে আমি বলছি, আপনারা রাজনীতি করেন, আপনারা রাজনৈতিক অভিযোগ করতেই পারেন। 1 মিনিট, 2014 আগে কি ইনারা রামের ভক্ত ছিলেন না? আপনারা রাজনীতি করতেই পারেন, ভক্ত ছিলেন না? দীপ্তাংশু বাবুর কাছে সরাসরি চলে যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, 1 মিনিট।
এক মিনিট দীপ্তাংশু বাবুর কাছে চলে যাব। দীপ্তাংশু বাবু, পলিটিশিয়ানরা যারা আছেন তারা রাজনীতির কথাবার্তা বলবেন, একে অপরকে বলবেন, সে পাল্টা বলবে, খুব স্বাভাবিক এটা। রাজনীতির বাইরে বেরিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, ভৌগোলিক অবস্থান 1, 2 নম্বর, রাজ্যের পুলিশের তো একটা আইবি থাকে, গোয়েন্দা বিভাগ থাকে। আমি ধরে নিলাম ABCD কোন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন ছক করেছিল। শুভজিৎ বাবু, যেটা আপনি শুরু করেছিলেন, 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্র শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। এই ওয়াক অফ সংশোধন বিল পাস হয়েছে কোথা থেকে? পার্লামেন্ট থেকে। এটা তারপর কিছু লোক সুপ্রিম কোর্টেও গেছে, এটা শুনানি হবে। আপাতত সমস্ত ভারতবর্ষে কোনো রাজ্যে কিছু হয়নি, কিন্তু আমরা পশ্চিমবাংলায় 2-3টে অঞ্চলে, আমরা 2-3টে জায়গায়, 2-3টে জেলায় এটা 2-4 দিন ধরে আমরা এই ভায়োলেন্স প্রত্যেকে দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলার শাসক দলকে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হোম মিনিস্টার, উনি চিফ মিনিস্টার। তা আমার একটা পরিষ্কার প্রশ্ন হচ্ছে, যেখানে আপনি ঠিক সঠিকভাবে বললেন পুলিশ ফোর্স আছে, আমাদের ডিফারেন্ট এজেন্সি আছে, স্টেট এজেন্সি আছে এবং সেন্ট্রাল এজেন্সি আছে, তাহলে এইটা আমরা 4 দিন প্রথম কথা হতে দিলাম কেন? 3 দিন পর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কনফারেন্স করছে এবং বলছে কে এনিমি না। প্রথম দিন এবং তার আগে আমাদের ইন্টেলিজেন্স কোথায় গ্যাদারিং এ ভুল ছিল এবং আমরা এটাকে হতে দিলাম কেন? আমি ভায়োলেন্সের কে হিন্দু, কে মুসলমান, ভায়োলেন্সের কে তৃণমূল, কেউ বিজেপি, যিনি একজন বলছিলেন একদম সঠিকভাবে বলছিলেন নেই, যে এইটাকে করিয়েছে এবং যে করাচ্ছে তাদের পিঠে চামড়া কেন তুলে দিল না পুলিশ প্রথম দিন? তাদের তো আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের রাখা হয়েছে। আমিও 24 বছর এইভাবেই, যখন আমরা গ্রাউন্ডে থাকি এইভাবেই লড়াইটা করতে হয়। এখন তৃণমূলের একজন স্পোক্সপারসন বলছে যে বিএসএফ করিয়েছে, বিএসএফ এর মধ্যে পুলিশ পারলো না। ইনাকে একটু বোঝান, বিএসএফ করি এটা বলিনি। 1 মিনিট বলো, বাইরে স্টেট থেকে লোক এসে করে করিয়েছে এটা বলছে। 1 মিনিট হ্যাঁ বলুন। আমার বিএসএফ ইনভিটেশন দিয়ে যখন পুলিশ ফেল করেছে, আমি কোর্টের আগেই বলছি, তার আগেই 3টে কোম্পানি বিএসএফ তার আগের রাত্রি এসে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করছে। তারপরে কুনাল ঘোষ এই কথা বলেছে, একটু বলতে দিন, বাইরে থেকে আছেন উনি। আপনার পুলিশ ফেল করতে তো রেড কার্পেট দিয়ে বিএসএফ কে তো নিয়ে এসে আপনাকে কন্ট্রোল করতে হলো। সেই বিএসএফ এর বিরুদ্ধে আপনি বলছেন এবং আপনার একজন স্পোকসপারসন বলছে, এটা আমার মনে হয় শাসক দল হয়ে এটা বলা উচিত নয়। এবং এমন একটি লোক বলছে, আমাকে আপনি দেখেছেন শুভজিৎ বাবু, কর্নেল দীপ্তাংশু চৌধুরী গোয়াটামালার ইন্টারনাল পলিটিক্স জিজ্ঞেস করছেন, আমি বলতে পারবো না। যেমন এমনি একটা লোককে বলছেন অভিযোগ আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, হিউজ ফোর্স, যে আমাদের বর্ডারে এই ধরুন বাংলায়, বাংলাদেশ আর আমাদের মধ্যে, আমি শুধু ওয়েস্ট বেঙ্গল নিচ্ছি, যেখানে 1800-1900 কিলোমিটার দিন রাত পাহারা দিচ্ছে, তারা লোক ঢুকিয়ে এসে তাদের নিজেদের দেশের মধ্যে ঝামেলা পাকিয়ে দেবে, এটা কেউ বিশ্বাস করতে পারে? বিশ্বাস এইটা করতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দীপ্তাংশু বাবু ফেল করেছে, শাসক দল ফেল করেছে, এর মধ্যে দীপ্তাংশু বাবু একটু বিজেপি দেখা দরকার নেই। হ্যাঁ, একটু আপনাকে এবং এখানে যারা অতিথিরা আছেন এবং দর্শক যারা আছেন তাদেরকে একবার একটু চট করে স্মরণ করিয়ে দেব। গতকাল আমরা ছবিটা দেখিয়েছিলাম, রাতের বেলা গ্রামবাসীরা, সাধারণ মানুষ, তারা এসে বলছেন বিএসএফ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, আমরা আশ্বস্ত হচ্ছি। তারা বলেছেন, হ্যাঁ বলুন। এডিশনটা হচ্ছে এটাই যে ধরুন হাইকোর্টের যে জাজমেন্টটা এসেছে, যে হাইকোর্টের জাজমেন্ট থেকে প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা সিঙ্গেল ইনসিডেন্ট কিন্তু আমরা শুনতে পাইনি। এইটাই হচ্ছে সাকসেস। এখান থেকে বোঝা যায় যে রাজ্যের পুলিশ দাঁড়িয়ে থাকে। এখন আমরা দেখলাম সেন্ট্রাল ফোর্স নেমে গেছে, একটা তো ইনসিডেন্ট ঘটলো না। এখানে পরিষ্কার স্পষ্টভাবে হয়েছে যেটা, সেটা হচ্ছে রাজ্যের স্টেট স্পন্সার্ড। আপনি বলুন পার্শ্ববর্তী রাজ্য আপনার আসাম, সেই আসামেও তো 40% মুসলমান। এই রাজ্যে কেন দেখছি? তার কারণ হচ্ছে এখানে পুলিশ নিষ্ক্রিয়। তার কারণ মমতা ব্যানার্জি এটা হতে দিচ্ছেন নিজের রাজনীতির রুটি শেখার জন্য, বাংলাদেশ বানানোর জন্য, এই রাজ্যটাকে আমি আবারও বলছি, তা নিয়ে যারা পলিটিশিয়ান তারা চর্চা করতে পারেন। এ বলবে আমরা শেখছি না, ও শেখছে, ও বলবে আমরা শেখছি না, সে শেখছে। আজকে দেশের সংসদে এটা পাস হয়েছে, তো আইনসভায় পাস হয়েছে। আইনসভায় কাদেরকে আমরা পাঠাই? আমজনতা পাঠাই যারা আইনটা তৈরি করবেন। তেমনই একজন এ রাজ্যের সংসদ, প্রথমবার জিতেছেন, প্রথমবার পা রেখেছেন। আজকে এক প্রান্তে যখন এইরকম অবস্থা, তখন আরেক প্রান্তে রাজনীতির রুটি শেখতে ভদ্রলোক ব্যস্ত। শুনুন কি বলেছেন তৃণমূল সাংসদ।
আপনার বাবা দাদাদের কবরস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উবড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি জানি না, মানে নিশ্চয়ই নিঃসন্দেহে উনি আইনের বিরোধিতাই করেছেন রাজনীতিগতভাবে, কিন্তু আইনটা সম্পর্কে রাধামোহনবাবু কতটা ওয়াকিবহল আইনসভার সদস্য হয়ে, এক। 2 নম্বর হচ্ছে আজকে বারংবার মুখ্যমন্ত্রী স্বয়ং আবেদন করছেন, রাজ্য পুলিশের ডিজি তিনি বলছেন কোনো রিউমার ছড়াবেন না, শান্তি বজায় রাখুন। এটা কি শুধুমাত্র আমজনতার জন্য? এটা কি নেতাদের জন্য না? তারা কথা বলার আগে চিন্তা করে দেখেন না দলনেত্রী কি বলছে, রাজ্য পুলিশের ডিজি কি বলছেন? না না, নিশ্চয়ই ইনি যেটা বলেছেন এটা সমর্থনযোগ্য না, নিশ্চয়ই দল অ্যাকশন নেবে। কিন্তু জিনিসটা একটু বলতে দাও, কিন্তু জিনিসটা কি হচ্ছে, আরে ভাই তোমরা যেটা বড় বড় কথা বলছো, তোমরা মুসলিমদেরকে যে দাগি করে দাও, আমাদের মুসলিম ভাইদেরকে যে টেররিস্ট বলে দাও, তাহলে এই মুসলিম ভাইদের ভোটের জন্য কেন অপেক্ষা করো? এই মুসলিম ভাইদেরকে কেন তোমরা বলো যে আমাদের ভোট দাও, আমাদের ভোট করো? তার মানে তুই বলে দাও বিজেপি মুসলিম ভোট চায় না, বিজেপি মুসলিম বিরোধী, সবাই জানে। ওনারা পলিটিশিয়ান, দেখুন ওনারা ওনাদের কথা বলবেন, কিন্তু আবারও বলছি মূল প্রশ্ন থেকে বিষয়টা হারিয়ে যাচ্ছে। জ্যোতিবাবু একটু থামুন, আপনাকে প্রশ্ন করিনি। রাধামোহনবাবু, আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের একজন আইনসভা সদস্য, আবারও বলছি দায়িত্ব নিয়ে, আইনটা কতটা পড়েছেন, কত পাতা পড়েছেন আমার জানা নেই, কিন্তু এই সময় দাঁড়িয়ে নাগরিক হিসেবে এই ধরনের মন্তব্য করছেন। দেখুন একটা কথা বলি আপনাকে, যে ওয়াকফ বিলটা যেটা হয়েছে, ওয়াকফ বিলে আপনি জানেন জেপিসি যেটা যেভাবে হয়েছে, এটা অ্যাকচুয়ালি দেখুন আপনি সুপ্রিম কোর্টে ওটা সাবজুডিস আছে ম্যাটারটা। আরে ভাই বলতে এই তো বিজেপি কিন্তু বলুন না, আপনাকে আমি অ্যালাউ করছি তো, আপনি বলুন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে দেখুন এই যে বিলটা যেটা বিলটা একতরফা বিল পাস করা হয়েছে, এই বিলটা তাই জন্য চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। এবার জিনিসটা হচ্ছে যে ভাষায় উনি বলেছেন সেটা নিশ্চয়ই এটা সমর্থনযোগ্য না, আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যে মুসলিম আর হিন্দু এই যে ভেদাভেদটা, এই ভেদাভেদের রাজনীতি কিন্তু বিজেপি করে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ইউপিতেও দেখেছি যে কাউ স্লটার বলে মুসলিমদেরকে মেরে মুসলিমদেরকে স্লটার করেছে। আর এই যে একটু আগে ইনি বললেন মুসলিমদেরকে আমরা রাজনীতির বাইরে কিছুতেই বেরোতে পারছি না, টেররিস্ট বলে, আর তারপরে সরাসরি চলে যাব ভোটের জন্য অপেক্ষা করেন। দীপ্তাংশু বাবু, আরো একটা রাজনীতির বিষয়, বহু বছর আগের বিষয়, চর্চার বিষয়, জানিয়ে বিস্তর চর্চা হয়েছিল। আজকে আমজনতা যাদের ওপর আস্থা রাখছে, সেই বিএসএফ এর এরিয়া ডমিনেশন কতটা করতে পারবে, কতটা করতে পারবে না তা নিয়ে আপনার কি মনে হয়? আজকের এই ঘটনা এবং যে ছবি আমরা দেখালাম, বাংলাদেশে যে কায়দায় একটা আন্দোলনের নামে লুটপাট হয়েছে, এখানেও আন্দোলনের নামে লুটপাট হয়েছে, জানি না এর সঙ্গে কোনো মিল আছে কিনা, ছবি দুটো তুলে ধরে দেখিয়েছিলাম। আপনার কি মনে হয় এই সব ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নজরদারি, এরিয়া ডমিনেশন, এটা নিয়ে নতুন করে চর্চা হওয়া উচিত? দেখুন, যে রিজিয়ন নিয়ে, যে জেলা নিয়ে আমরা কথা বলছি, আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, ওখানে 22খানা সিট, যদি আমি পলিটিক্যালি কথা বলি, 22টা অ্যাসেম্বলি সিটের মধ্যে 20খানা হচ্ছে তৃণমূলে, 3টে এমপি, 3টেই তৃণমূল। আমি পুরো বেনিফিট অফ ডাউট, যিনি রাজনৈতিক দল, শাসক দলে যিনি বলছেন, পুরো বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আমি ধরে নিচ্ছি বিজেপি ডিভিসিভ পলিটিক্স করে, রামনবমী করতে চেয়েছিল, ডিভাইড করতে চেয়েছিল, আপনার কথা আমি ধরে নিলাম। আপনার দল তো এখন শাসক দল, তারা এটা অ্যালাউ করছে কিরকম করে, আমার হচ্ছে প্রথম। অথবা আপনারা কি চাইছেন এটাকে পোলারাইজ করে দুটো দলের মধ্যে বিভক্ত হয়ে যাক, দুটো রাজনৈতিক দলের মধ্যে, এ বলবে আমার, ও বলবে আমার। কিন্তু এন্ড অফ দ্য ডে, দিনের শেষে মানুষ ছোট করে আমরা এটাকে স্ট্রংলি কন্ডেম করছি বলে আমাদের মুখ্যমন্ত্রী আপিল করেছে যে শান্তি বজায় রাখতে। আমাদের রাজীব কুমার, আমাদের আইজি নিজে করেছেন শান্তি বজায় রাখতে। আমাদের কাছে সময় একদম কম, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। রাজ্য পুলিশের ডিজি তিনি গতকাল পৌঁছে গেছিলেন সাংবাদিক বৈঠক করার পরেই, আজকে তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন, তারপরে যে কথা বলেছেন তাতে হয়তো সহনাগরিক যারা আছেন, আমজনতা আছেন, তারা একটু হলেও আশ্বস্ত হচ্ছেন। যাওয়ার আগে শোনাবো রাজ্য পুলিশের ডিজি আজকে কি বলেছেন। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন।